আমরা আজও আকাশ দেখি তারাগুনির সাথে, ছাদটা শুধু ভাগ হয়েছে একই চাঁদের সাথে। This is the first four line. The poem name is Shranto Bilash. So the meaning of these lines are: after separation, like we enjoy the moonlit night, we enjoy the stars. So everything is happening, but there is missing, in different Something group. missing. Yeah, something missing, and that the difference is missing. Maybe not in the same way, but it's different roof. So that's the meaning of the lines are here. এই বইটা তো তুমি লিখেছো। Yeah, this is my first book. This is the first Yeah. book. What is the name? It is called Parik. Parikh. পারিকের মানে কি? What is the meaning? Okay. So Parikhir mane hoche lover. So this is not a Bengali word, Parikh. It's a traditional word that came from the Hijra language. So তুমি তো জানো যে হিজরা একটা কালচার এবং they have different language. সো ওদের ওই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে ওরা নিজেদের মধ্যে এক ধরনের শব্দ লাইন বলে। হ্যাঁ। তো সেইখানে পারিখ মানে অর্থ দাঁড়ায় হচ্ছে প্রেমিক, যাদেরকে ভালোবাসে মানুষ। প্রেমিক। ইয়া প্রেমিক, লাভার। ইয়া লাভার। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এই হিজরা ল্যাঙ্গুয়েজটা আমি কিছুটা পড়েছি এটা নিয়ে, কিন্তু অনেকেই জানে না এটা সম্বন্ধে। A lot of people do not know that there is a language which is a Hijra language. Will you elaborate a little bit on this? Okay, so from my understanding, actually, I wasn't included in that community, but I worked with that community for a long time. So when I started working with specifically Hijra community in Bangladesh and India, so I found that they talk in different language. They use different words. So I was a little bit curious, what are they using? So তারপরে যেটা হয় যে আমার কাজ করতে গিয়ে কলিগ হয়, বন্ধু হয়, তো ওদের কাছে জিজ্ঞেস করতাম যে কি হচ্ছে বা কি ভাষা তোমরা বলছো। তো আস্তে আস্তে কাজ করতে গিয়ে দেখা গেল যে একজনের সাথে পরিচয় হলো, সে কি কাজ করছে, সে কি শব্দ বলছে। তো শুনতে শুনতে কিছু কিছু আমার আইডিয়া হয়ে যায়। তো এই বইটা যখন আমি লিখি তখন যেহেতু আমি লাভ, ডিপ্রেশন, সেপারেশন নিয়ে লিখছিলাম, অ্যান্ড স্পেশালি ইজ বেসিক্যালি পার্সন, যে মানুষটাকে আমি ভীষণ মিস করছিলাম, বা একটা সম্পর্ক, মানে লিটারালি আমার সার্জারি জাস্ট কিছুদিন আগে আমার ব্রেকআপ হয়। তো তখন তাজা ফিলিংস, কাঁচা ফিলিংস যেটাকে বলে, হ্যাঁ, টোটালি র ফিলিংস। ইয়া, তো ওই সময়টাতে প্রসেস করতে তো অনেকটা সময় চলে যায়। তো আমার যেটা যে মানুষের সাথে যেটা হয় ব্রেকআপের সময়, যে আমরা নর্মালি বান্ধবীর সাথে গিয়ে কথা বলি বা বন্ধুর সাথে কথা বলি, বাট মানে এর চাইতে বেটার যে কাউকে কিছু বলার চাইতে হিলিং প্রসেসটা কি হওয়া উচিত। আর যেহেতু আমি আর্টিস্ট, আমি শিল্পী, সো আই স্টার্টেড রাইটিং। সো ইয়া, এন্ড ফাইনালি যখন আমি দেখলাম যে বইটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবং পাবলিকেশনের সময় হয়ে গেছে, তখন জাস্ট আই ডিসাইডেড দিস নেম, এই নামটাই হবে। সো এটাই হবে। When you came to New York and then you started life here, your journey here, how did you find that the local Bangladeshi community, how did they receive you? তোমার কিরকম অনুভূতি হয়েছে লোকাল বাংলাদেশি কমিউনিটির সাথে মিশে? অনেস্টলি এখানকার লোকাল বাংলাদেশি কমিউনিটি ছাড়া আই এম নট মাচ কানেক্টেড উইথ দেম। আচ্ছা, honestly, because বিষয়টা হচ্ছে যে the discrimination, the stigma I was facing in Dhaka, Bangladesh, here some people are more conservative, some people are more transphobic. সো ওই জায়গাগুলি মানে আমি যখন দেখতাম, এবং ওই জায়গাগুলি আমাকে ভীষণ রকমের
মানে ট্রিগার্ড করতো যে আল্লাহ কোথা থেকে কোথায় আসলাম, যে ঢাকা থেকে এখানে এসেছি তো অবশ্যই একটু ভালো থাকার জন্য, মানুষ জাজ করবে না, পিপল মানে অ্যাটলিস্ট মানুষ আমাকে নিয়ে বদার করবে না, আমার কাজ নিয়ে কথা বলুক, আমি যদি কোনো অন্যায় করি সেইটার জন্য তো আইন আছে দেশে। এই সেম বুলিং, সেম ট্রিগারিং, সেম স্টিগমা, সেম সুপারস্টিশন, সেম মাথা খাওয়া, মানে এই বিষয়গুলি আমি আর চাচ্ছিলাম না। সো তখন যেটা দেখলাম যে আমাকে আমার চুজেন ফ্যামিলি খুঁজতে হবে, তাহলে কারা আসলে তাসনুভা জার্নিটা বোঝে, কারা আসলে তাসনুভাকে পছন্দ করে। তো সেখান থেকে আমার কিছু কিছু বাংলাদেশি ফ্রেন্ড আছে, দে আর ভেরি ওপেন মাইন্ডেড, দে আর নট জাজমেন্টাল, দে আর ভেরি কালচারাল, সো আই চুজ দোজ পিপল টু হ্যাং আউট for making a better healthy relationship. So ওই মানুষগুলো আমাকে ভীষণ রকমের সাপোর্ট করেছে, লাইক দে আর কাইন্ড অফ সাপোর্ট সিস্টেম। সো তারপরে সেই ফ্রেন্ডশিপ ডেভেলপ করলাম। তারপরে সবচেয়ে যদি বলতে যাই সেটা হচ্ছে এখানকার কুইয়ার কমিউনিটি, স্পেশালি সাউথ এশিয়ান কুইয়ার কমিউনিটি, bunch of friends from different country like India, Pakistan, আফগানিস্তান, তারপরে লাইক এখানকার আমেরিকান কমিউনিটি যারা মাই এজ বা আমার চেয়ে কয়েক বছরের ছোট বড় সব মিলে যেটা হচ্ছে যে এক ধরনের একটা মিক্স ক্রাউড হয়েছে। এবং সেখানে আমার যেটা মনে হয় কিছু কিছু মানুষ রয়েছে যারা আসলেই তাসনুভা জার্নিটা বোঝে, বা তারা আসলেই নন জাজমেন্টাল, তারা আসলে আমার জেন্ডার আইডেন্টিটিটাকে মুখ্য করে না দেখে আমার ব্যক্তি হিসেবে আমার স্কিলের দিকে নজর দেয়, which is really nice. How do you find the acceptance in the larger South Asian community? মানে ধরো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তুমি তো ট্রাভেল করো অনেক, তো how do you find in the different places versus how do you find the acceptance in the কমিউনিটি হিয়ার, মানে শুধু বাংলাদেশি না, লাইক দ্য সাউথ এশিয়ান কমিউনিটি, মানে ধরো পাকিস্তানি বা ইন্ডিয়ান কমিউনিটি। আমি তো এখানে নিউ ইয়র্ক হ্যাজ আ, শুধু নিউ ইয়র্ক বলবো কেন, নিউ ইয়র্ক নিউ জার্সিতে বিশাল ইন্ডিয়ান কমিউনিটি আছে, কলকাতা বাঙালিরা রয়েছে। হ্যাঁ, শুধু বাঙালি না, ধরো জেনারেলি ইন্ডিয়ান, আই এম শিওর বাঙালি ইজ মোর প্রিভ্যালেন্ট হিয়ার, বাট জেনারেলি তোমার কিরকম, মানে what do you feel? অনেস্টলি আমি যখন এদেশে আসলাম, আসার পরে আমি একটা পারফরমেন্স, যেহেতু আমি অভিনয়টাই করতে চাই, আমি পারফর্মার, সো তখন আমি আই শকুন্তলা নামে একটা পারফরমেন্স করা শুরু করি, ঢাকা ড্রামা নামে একটা দল। তো ওই থিয়েটারের যে মানুষজনের সাথে আমি কথা বলা শুরু করেছিলাম, তো ওখান থেকে একটা প্রগতিশীল বাংলাদেশি কমিউনিটি প্লাস বাঙালি কমিউনিটি, যারা কলকাতারও কেউ কেউ রয়েছে, কেউ বাংলাদেশের, তো ওই পারফরমেন্সটা করতে যে যেটা হয়, এমনিতেই বাংলাদেশে তো আমার এক ধরনের একটা পরিচিতি ছিল, একটা সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স আমার ছিল, আর যখন আমি নিউজ অ্যাঙ্কার হলাম তারপরে, এবং মানুষজন আমার কাজ সম্পর্কে জানতো। তো তারপরে এই দেশে আসার পরে তো নতুন সবাই সবকিছু, তো আমি এটাকে দুই ভাবে বলতে চাই। বিষয়টা হচ্ছে যে সোশ্যালাইট করে, কিছু কিছু মানুষ আছে সোশ্যাল গ্যাদারিং এ যায়, বিভিন্ন সময় ছবি তুলতে পছন্দ করে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য, সেই ধরনেরও একটা ক্রাউডের সাথে আমার পরিচয় হয়েছে। আবার সেটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সব জায়গায়। আবার কিছু কিছু মানুষ অবশ্যই রয়েছে যারা আসলেই পছন্দ করে, যারা কাজটা পছন্দ করে, যারা আসলে আমাকে পছন্দ করে, আমার পার্সোনালিটি পছন্দ করে। তো এরকম দুই রকমের অভিজ্ঞতা। আবার কেউ কেউ রয়েছে যারা আমাকে খালি খালি দেখতে পারে না। আমি সিরিয়াসলি আমি জানি না, আমি কোনোদিন সেই মানুষের কোনো ক্ষতি করি নাই, আই সোয়ের। আমি আসলে এইরকম জীবনযাপন করতে চাই যে যাতে করে প্রাণ প্রকৃতির কোনো ক্ষতি না হয় আমার হাত ধরে। তো বাট তারপরেও কিছু একটা সময় গিয়ে দেখা যায় হুদাই, মানে কোনো কারণ ছাড়া অপছন্দ করে মানুষ। তো আমি এটা পরে ওই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাকে যেত, যে দেখা গেল যেটা একটা ছবি তুলতে এসছে, সে খুব আগ্রহ নিয়ে এসছে, তো সে আই ওয়ান্ট টু টেক আ পিকচার উইথ ইউ, ক্যান আই প্লিজ? তো ওকে ফাইন, ছবি তোলার পর সে গিয়ে ক্যাপশনে লিখলো আমার নামে একটা বাজে কথা। আই ওয়াজ সো কনফিউজ যে আসলে কে বন্ধু না। But one of the greatest or big breakthrough was my performance like public obscenities.
সো ওই পারফরমেন্সটা যখন আমি করা শুরু করি তখন দ্য শো ওয়াজ টক অফ দ্য টাউন অ্যান্ড আই গট লটস অফ এক্সপোজার, স্পেশালি দ্য নিউ ইয়র্ক টাইমস, তারপরে এপিআই হেরিটেজ মাতেও অনেক ধরনের লম্বা একটা ইন্টারভিউ ছিল আমার, এবিসি টেলিভিশন, এবিসি 7 যেটা ভিডিও ইন্টারভিউ ছিল। সো মানে অডিও ভিডিও সব মিলিয়ে, এবং নিউ ইয়র্ক টাইমস এর আর্টিকেলটা অনেক বড় একটা আর্টিকেল, হ্যাঁ, এবং ওই এক্সপোজারটা আমার মনে হয় যে ওটা অনেক বড় একটা মাধ্যম টু রিচ আউট দোজ কমিউনিটি। তো এটাতে করেও আবার দুই ধরনের অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে যে ওই যে আবারও কিছু কিছু মানুষ দেখতে পারে না যারা তোমার নিউ ইয়র্ক টাইমস ইট ওয়াজ a big article. আর but this is my third article in New York Times. তোমার ফার্স্ট হয়েছিল as a news anchor, in Mercy. So বিষয়টা হচ্ছে যে আমার না, আমি from my childhood আমি কোনোদিন কোনো কিছু হতে চাই নাই। আমি জাস্ট শুধুমাত্র আমাকে এনশিওর করতে হতো আই হ্যাভ টু ওয়ার্ক, কাজ না করলে তো আমার খাওয়া আসতো না, আমার তো কোনো ফ্যামিলি সাপোর্ট ছিল না, এবং স্টিল নাও আমি যা কিছু করি আমি কিন্তু সবকিছু একাই করি। তো আমার নিউ ইয়র্ক টাইমস এর আর্টিকেল, অফকোর্স দিস ইজ আ গ্রেট অ্যাকনোলেজমেন্ট ফর মাই ওয়ার্ক, ফর মাই হার্ড ওয়ার্ক, এটাকে তো অস্বীকার করার কিছু নাই, তাই না? বাট আই ওন দ্যাট, মানে ওইটা আমার একটা লেভেলের হার্ড ওয়ার্কের পরেই কাজটা আমি করেছি, দেন আই গেট দিস। আমার কথা হচ্ছে যে তুমি আমার যেই বন্ধুই হও না কেন, বা তুমি আমার যেই হও না কেন, তো তুমিও কাজ করো, তোমার জীবনে অ্যাচিভমেন্ট গুলিও তুমি পাবা ভাই। মানে অন্যের প্লেটে কি আছে সেটা দেখে তোমার আমাকে শত্রু ভাবার তো কোনো মানে নাই। আমাকে জেলাসি করে তোমার কি হয় তাতে? এই লোকজনরা যারা তোমাকে অপছন্দ করে, মানে ডু ইউ থিংক ইজ ইট because you are trans or because you are famous? both of way, বিষয়টা হচ্ছে, আচ্ছা, মেইন প্রবলেমটা হচ্ছে কি, ও মাই গড, a Bangladeshi trans girl, she's in New York and she's getting this exposure, how come? No, but they were more privileged than me. It can be anybody, na? It's not Bangladeshi. No, it's not only Bangladesh, I swear. এটা যদি হয় তাহলে ভুল বলা হবে। They can be from many parts of the world. বিষয়টা হচ্ছে যে আমি খুব ভার্সেটাইল আর্টিস্ট, আমি অ্যাক্টিং করি, আমি নাচি, আমি বই লিখি। সো মানে আমি লেখা শুরু করেছি আমি অনেক ছোটবেলায়, রাইট? সো আমি নাচি, আমি অভিনয় করি, আমি লিখি, এবং আমার মন খারাপ থাকলে আমি গার্ডেনিং করি। আমার হিলিং প্রসেসটা ডিফারেন্ট, এবং যেটা অন্যান্য গদ বাঁধা ট্রান্সদের মতো আলাদা, আমি যেটা মনে করি সবার মতো না। আমি আমার অনেক ফেলো ট্রান্স আর্টিস্টদেরকে দেখেছি যাদের লাইফে না খুব কম, ছোট করছি না, বাট যাদের কাছ থেকে খুব কম ইন্সপিরেশন পেয়েছি আমি লাইফে। আই এম সো সরি টু মেনশন দ্যাট, কজ আমি ওদের কাছ থেকে শুধু দেখতাম যে যতটুকু কাজ করার পরে ওরা পার্টি নিয়ে খুব ব্যস্ত থাকতো। সেটা শুধুমাত্র যে স্পেসিফিক্যালি বাংলাদেশি কমিউনিটি বা কলকাতা কমিউনিটির কাছ থেকে দেখেছি তা না, ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু কাজ করার সুযোগ হয়েছে, বিভিন্ন দেশে গিয়েছি, যারা আসলে এই গণ্ডিটার মধ্যে পড়ে থাকে এরা এই গণ্ডিটার মধ্যেই পড়ে থাকে। বাট আমি আবার অনেক অমায়িক কিছু মানুষ দেখেছি যারা আসলেই অনেক বড় স্বপ্ন দেখে, যাদের দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, যাদের মতো আসলে আমিও চাইছি আমার কাজটাও হোক। সো এরকম সবকিছুই দেখেছি, সবকিছুই রয়েছে। এখন কোনোটার মাত্রা কোথাও কখনো বেশি, কোনোটার মাত্রা কোথাও কখনো কম। এখন আমাকে খুঁজতে হয়েছে যে এক্স্যাক্টলি যে আসলে আমি কি চাই। সো আই হ্যাড টু ক্রিয়েট আ গাইডলাইন ফর মাই লাইফ। সো এবং আমার এখন যেটা মনে হয় কি যেন আমার না এখনো কোনো কিছুতে ধরে না, আমাকে যে যাই বলে না কেন, মানে আই ডোন্ট কেয়ার অনেস্টলি। কারণ আমি জানি আমাকে কোথায় শাড়ি পরতে হবে, আমি জানি কোথায় আমাকে ওয়েস্টার্ন পরতে হবে, আমি জানি আমি কি খেতে চাই, আমি জানি আমি কোথায় যেতে চাই। জানেন তো কোকো শ্যানেলের একটা লাইন আছে, I don't care what you think about me, I don't think about you at all. Yeah, exactly. Because honestly, honey, I really don't have enough time to think about anybody. Honestly, আল্লাহ, আমার নিজের কত কাজ, আমি নিজেকে দেখে নিজের কাজ করে মানে নিজেকেই তো সামলাতে আমার দিন শেষ হয়ে যায়। এত সুন্দর একটা মানুষ আমি, মানে আমার নিজের কাজেরই তো শেষ নাই। মানে So না, and it's true, মানে আমিও বুঝে পাই না লোকজনের, where do people find so much time? I really don't have, but অন্যদিকে যেটা হয় কি জানো, এই বিষয়গুলি আমাকে
Kamala Hassan ke tumi chino kina jani na, হ্যাঁ। just she inspired me in different ways. She's an inspiration for a lot of people. Yeah, especially in feminism. Yes. Yeah, like উনি যেভাবে ফেমিনিজম শিখিয়েছে এবং উনি যেই জায়গার ফেমিনিস্ট ছিলেন, আমার যেটা মনে হয় যে মানে স্পেশালি সাউথ এশিয়ান উইমেনরা যারা ওনার সহচর্য পেয়েছেন, সো আই ওয়াজ সো লাকি অ্যান্ড আই ওয়াজ ওয়ান অফ দেম। সো আমার যেটা মনে হয় উনি আমাকে এইটা শেখাতে মানে পেরেছেন যে তাসনিফা, জাস্ট ইয়োর ক্রিটিক্স মানে তারাই হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড, কাজ ওরা তোমার সমালোচনা করে তোমাকে ধুয়ে দেবে। দ্যাটস ট্রু। মানে আজকে আমি যতটুকু ভালো মানুষ, আমার যেটা মনে হয় যে দ্যাট হেল্পস মি টু বি তাসনিফা টুডে। মানে আজকে যে তাসনিফা যতটা প্রেসাইজ, যতটা ভালো মানুষ, আমার যেটা মনে হয় আমার ক্রিটিক্স যারা করেছে তারা হয়তো ক্রিটিক্সটা নিজেদের কোনভাবে করেছে জানি না, বাট আমি কিছু না কিছু শিখেছি এবং প্রত্যেকটা ক্রিটিক্স থেকেই আমি চেষ্টা করেছি আচ্ছা তাহলে এইখান থেকে মনে হয় আমার এইটুকু শেখা উচিত। অ্যান্ড আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর কমেন্টস। তোমার যদি মনে হয় যে তোমার কমেন্টস তুমি করে যাচ্ছ ভাই তুমি করো, আমার যদি ইচ্ছা হয় মনে হয় যে না দিস ইজ ভ্যালিড, সো দেন অফকোর্স আই উইল ওয়ার্ক অন দেয়ার। Getting a little bit serious about the current political scene that's happening. It's in this scenario, do you feel safe here than what you felt when you were in Bangladesh? Because just to give a bit background, that you went through hell in Bangladesh, right? Getting death threats from the conservative community. The climate worldwide is becoming more and more conservative. Currently, US, the climate has changed. So, do you feel safe or safer here than you did when you were in Bangladesh? I think it has different perspective. First of all, of course, I was feeling good. That's why I'm here, right? That's why I just moved. But right now, really I'm checking out. Like, it's a matter of tension, it's a matter of anxiety. Like, I'm tense, I'm anxious, I'm worried, I'm curious. Like, lots of things on my plate. I really can't separate from one to another. So there is a lot. Like, I'm not sure what will happen, but it's uncertain. Everything around is uncertain. But of course, I want to stay with positivity and I want to stay with that positive vibe. Of course, things will change. ভয় করছে? একটু তো করছেই, মানে একটু কি বেশ ভয়ই করছে। আর তারপরে আরেকটা যেটা হয়েছে যে আমি সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি বা ভয়। তো বিষয়টা ওই রকম যে জীবন যেখানে আমার চলছে সেইখানে মানে ভয় পেয়ে আর কি হবে বলতো। মানে পৃথিবীর আমি যেখানে গিয়েছি, যেই দেশে গিয়েছি, যাদের সাথে কাজ করেছি, প্রত্যেকটা জায়গায় আমার ভয়েস রেজ করতেই হয়েছে। মানে কোথাও কম, কোথাও বেশি, কোথাও সাইলেন্টলি, কোথাও ডিরেক্টলি, কোথাও ইনডিরেক্টলি, রাইট? সো যখন আমি যেটা বুঝে গেছি যে এইটা আমার লাইফস্টাইল অ্যান্ড বিং অ্যান অ্যাক্টিভিস্ট, আমাকে চোপা চালাইতেই হবে। সো সেটা তুমি কখনো থেমে থাকবা, কখনো কম, কখনো বেশি, কখনো লো প্রোফাইল, কখনো হাই প্রোফাইল। দিস মানে লার্নিং মেকানিজম, আই থিঙ্ক দ্যাট উইল বি আ গ্রেট টুল। কিন্তু বিষয়টা হচ্ছে যে ভয় লাগে, সত্যি লাগে, কিন্তু এই ভয়টাকে আমি ভয়ের কাছে হেরে যেতে চাই না। কি হয় দেখি। আমাদের পলিটিক্যাল ক্লাইমেট তো এখন হঠাৎ অনেক চেঞ্জ হয়ে গেছে, তো কনজারভেটিজম অনেক এসে গেছে। তো সেই জন্যই আমি জিজ্ঞেস করছি যে তুমি তো সেই কনজারভেটিজম থেকেই পালিয়ে এসেছো। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে ওই যে পুকুর থেকে আমি সমুদ্রে ডুব দিয়েছি, বিষয়টা এখন ওই রকম। তো এখন আবার এটাও আবার অন্যদিকে সত্য, যেটা হচ্ছে যে সমুদ্রে সাঁতার কাটায় যেরকম এনার্জি বেশি লাগে, রিসোর্সেসও তো অনেক বেশি, ভালো মানুষও নিশ্চয়ই রয়েছে। আর সিচুয়েশন নিশ্চয়ই চেঞ্জও হবে, কোনো কিছুই তো কনস্ট্যান্ট না, কোনো কিছুই তো একেবারে পার্মানেন্ট না। সো মাইট বি দিস ইজ দ্য টেম্পোরারি সিচুয়েশন, বাট আই ওয়ান্ট টু স্টে পজিটিভ। That's it. This too shall pass.
বাংলাদেশের থেকে জাস্ট আসার আগে সবাই জানে যে তোমাকে প্রচন্ড থ্রেট দেওয়া হতো, কিন্তু কোনো একটা ইনসিডেন্ট তোমার মনে আছে মানে which was really scary? ওকে, আমি 2018-তে #MeTooতে লিখেছিলাম, আমি জানি না তুমি জানো কি না। তো আমার দেশে, আমি জানি না পৃথিবীর অন্যান্য জায়গায় কোনো ট্রান্স লিখেছে কিনা জানি না, বাট বাংলাদেশে আমি প্রথম ট্রান্স যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে লিখেছিলাম। এখন যেটা হয় যে আমার দেশে যেখানে অ্যাকসেপ্টেন্সই নাই, সেখানে একটা ট্রান্স মেয়েকে সেক্সুয়ালি হ্যারাস করেছে, তো তাতে কি কার বা কি আসে যায় না। তো কিন্তু তারপরে সেখান থেকে যখন আমি চিন্তা করলাম যে অ্যাজ আ হিউম্যান বিং এটা নিশ্চয় হওয়া উচিত, ওইটা যখন আমি লিখলাম, এবং আমি লিখেছিলাম একজন মানে কি বল প্রমিনেন্ট পাবলিশার্স যে বই বিক্রি করে বা বই সেল করে, যার বই নিয়ে কাজ। তো ওইটা বাংলাদেশের প্রগতিশীল সাহিত্য সমাজে একটা আলোড়ন তৈরি করে, এবং ওই সময় ভদ্রলোক বিভিন্ন রকমের, আমি জানি না উনি কি করেছে তা জানি না, বাট আমি যা যা ফেস করেছি, মানে রাস্তায় থ্রেট, বাসায় থাকতে পারি না, আমি অনেক দিন আমার বাড়ি ছেড়ে দিতে হয়েছিল, আমি আমার বন্ধুর বাসায় ছিলাম। তারপরে হচ্ছে বিভিন্ন সেক্স অ্যাপ যেগুলি, সেগুলিতে আমার নাম্বার চলে যাওয়া, মিডল ইস্টের অনেক বাঙালিরা আমাকে ফোন করতো সেক্স করার জন্য, লাইক মানে আমার নাম্বার ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, এবং কি পরিমাণ যে মানসিক টর্চার। তারপরে থ্রেটও ছিল, যেহেতু বাড়িতে থাকতে পারছিলাম না। সো আমার যেটা মনে হয় যে ওই 2018-র ওই যখন আমি লিখলাম এবং ওই লেখা পাবলিশ হওয়ার সময়টা লাইক খুবই একটা গুমোট এবং আমার জীবনের সবচাইতে লোয়েস্ট পিরিয়ড। মানে আমার জীবনে এত বাজে সময় ওই সময়টাতে, মানে মানে একটা মেয়ের প্রতি নির্যাতন হইলো, সমাজের মানুষজন তাকে যেখানে বা সাপোর্ট করবে তাকে, সেটা না করে উল্টা আমাকেই মানে খবর্গীয় গালি বা ববর্গীয় গালি আমাকে দেয়া হচ্ছিল, like I was a slut in front of the society. So that was the lowest moment I think in my life. Yeah. But society is like that. It's happening even now. এখনো দেখো It's increasing. যত তোমার রেপ কেসেস হচ্ছে, শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতে প্রথমেই সবার প্রথম প্রশ্ন মেয়েটা কি করছিল। না, আমি কদিন আগে একটা রিল বানিয়েছি, মেয়েটা কি করছিল না, সবার আগে প্রশ্ন তুমি কি পোশাক পরেছিলে, তুমি কি কত ছোট জামা পরেছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তারপরে গিয়ে প্রশ্নটা দাঁড়ায় এত রাতে তুমি কি করেছিলে ওখানে, দিনের বেলায় একা কেন ছিলে, দিনের বেলায় একা কেন ছিলে। হ্যাঁ বাবারে, মানে কি, মানে তাহলে কি আমি মানে কোথাও আমি একা বেরোতে পারবো না, আমার কাপড়ের দোষ, মানে এই প্রশ্নগুলি লাইক। এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে কি জানো, পুরুষতন্ত্রের দীক্ষিত নারী, হ্যাঁ, এই আরো বেশি ভয়ঙ্কর। মানে এই মেয়েরাই আসলে মানে এই জায়গাগুলি মানে উস্কে দেয়, এই পুরুষতন্ত্রের দীক্ষিত মেয়েরা যারা, মানে ওই যে আবারও ঘুরে ফিরে ওই একই লাইন, জীবনটা সংগ্রামের। সো এটা কখনো স্মুথ ছিল না, এবং আই চুজ দিস পাথওয়ে, মানে আমার জীবনের এই যে রাস্তাটা, এটা তো আমি নিজে চুজ করেছি, এবং আমি জানি এই জীবনে কি কি হবে। সো যেহেতু আমি নিজে চুজ করেছি এবং আমি জানি, সো আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইন। বাট যেটা হয়েছে যে কিছু কিছু মানুষ ঝামেলা এড়িয়ে যায় না, মানে আমার মেকানিজমে এড়িয়ে যাওয়া কিছু নাই। আমার কথা থেকে যা সামনে আসবে হয় উড়িয়ে দাও, না হয় ভেঙে চুরে তারপর নিজের রাস্তা তৈরি করো, ওইটা আরো মুশকিল বেশি। মানে এড়িয়ে যাওয়ার মেকানিজম আমার ব্রেনে নাই, আমাকে ফেস করতে হবে এবং ফেস করে তারপর যেতে হবে। সো ওইটাতে তো অনেক এনার্জি লাগে, রাইট, অনেক এনার্জি লাগে। সো মাঝে মাঝে তো আমার বিছানা থেকে আমি উঠতে পারি না, আমার এত টায়ার্ড লাগে, মানে আমার এত লো ফিল হয় যে আমি বিছানায় ছাড়তে পারি না। তুমি আরেকটা কবিতা পড়বে? হ্যাঁ, পড়তে চাই। কি 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 শুনতে চাও? তুমি শোনাতে চাও বলো, সেটাই পড়ো। আসলে আমি কবিতায় গল্প লিখতে পছন্দ করি। সো like this is the confusing moment in my life. কবিতার নাম প্রেম ও অপ্রেম, কাব্যগ্রন্থ পারিক।
জীবন বয়ে চলে সব সময় স্রোতের বিপরীতে। এমন তিক্ত বিরক্তিকর অবস্থার মধ্যে দিয়ে সব সময় যেতে হয় যে সব সময় উজানেই পাড়ি দিতে হয় ভরা দামোদর। প্রেম আর অপ্রেমের মধ্যে তফাৎ শুধু প্রিয়জন আর প্রয়োজনের। তিক্ত বিরক্তিকর জীবনের সাথেও জড়িয়ে থাকে অনেক প্রেমিক বা অপ্রেমিকের নাম, যাদের বেশিরভাগ মানুষেরই হয়তো একমাত্র বিশাল কৌতূহল। সেই কৌতূহলটা কখনো আমার মতো মোটামুটি মানুষের জীবনে কোনো কবিতা হয়নি কোনো গল্প, এমনকি কোনো ছোট গল্পের চরিত্রও হয়নি। কি হয়েছে? যা কিছু হয়েছে তা শুধুই মুহূর্তের বিলাপ। আমি শুধুই ভাবি আর ক্লান্ত হই, কি হলো আর কি হবে। একটা প্রেম আর অপ্রেমের ইশারায় আমি মাঝে মাঝে পথ ভুলি। সেন্ট হেলেনায় বন্দি নেপোলিয়নের মতো আমারও মাঝে মাঝে খুব মুক্তির স্বাদ পেতে ইচ্ছে করে, কিন্তু মানব জীবনের তথাকথিত হাজার হাজার ডাবল স্ট্যান্ডার্ড মানুষের মুখোমুখি হয়ে সেই মুক্তির স্বাদ আর পেতে ইচ্ছা হয় না। রবার্ট ব্রুশের মতো যোদ্ধা আমি যেখানে হেরে যাই ঠিক সেখান থেকেই বিজয়ের আশায় উঠে দাঁড়াই, কিন্তু ভয় হয় আজকাল খুব। প্রেম আর এই কঠিন অপ্রেমের বেড়াজালে সেই কঠিন ধাক্কাটা সামাল দিয়ে কি এবার আবার ঠিকভাবে উঠে দাঁড়াতে পারবো? মৃত্যু ভয়ও হয় খুব। শরীরের উপর দিয়ে বয়ে যায় না চাইতেও অনেক ধরনের ঝড়। এক একটা সেলাই মনে হয় এক একটা অপ্রেমের কালশিরা পড়া সাপের মতো দংশন। আচ্ছা, যদি মরে যাই কি হবে? কিভাবে পোলসিরাত পার করব সে ভয় পাই না। ভয় শুধু একটাই, সেই অপ্রেমও কি সো কল্ড ডাবল স্ট্যান্ডার্ড মানুষের মতো আমার কফিনটা ভরিয়ে দেবে সস্তা কিছু ফুলেল সজ্জায়, যার ভার আমি বইতে পারবো না। কেবলই মনে হবে ইমাম হাসানের মতো ২০ পানে আমি তখন কারবালার এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াবো, নাকি অপ্রেমগুলো আমার কফিনের মাথার পাশে একটা কদম গাছের ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে অনন্তকাল। আমি কথা বলবো আর বর্ষার অবিরত কদম সঙ্গমে তুলব সেই তৃপ্তি ঢেকুর। কি কম চাওয়া আমার, কি সামান্য চাওয়া। যদিও সামান্য চাওয়াই অনেক সময় জীবনের কাছে অনেক কিছুই মনে হয়, যে জন্যই হয়তো বসন্তে ফুল ফোটে না বা শরতে দেবীর আগমনের আগেই বাজে বিচ্ছেদের করুণ সুর। চাঁদ সদাগরের বাম হস্তের পূজায় মনুষ্যার হলো দেবীর সম্মান, কিন্তু আমার। বাহ, কি অপূর্ব, দারুণ লিখেছ তুমি। এবার এটাই দু লাইনে একটু ইংলিশে এটার একটা ট্রান্সলেশন সামারি বলো। আমি ট্রান্সলেট করলে it won't be the same as you translating. Like if I want to make a summary, like this is the so confusing moment that I am really confused and I don't have that energy, I don't have that courage, I don't have that confidence yet. So I am totally confused. I don't like sometimes you feel like you know your goal, but there is lots of way and there is a thousands barrier. Just now you are lost. So that's the moment I'm totally lost. You're going round and round in a circle. But there You is just can't no get gateway. out. Yeah, and You there is can't no get door. I can find it. It's like a maze. Yeah. I just want to say, because I know Bangla, it's beautiful. The words, the way you have written, it's the language is beautiful. It's Thank you. exquisite. Thank It's you very so nice. much. It can't be translated that well in English. That's why না আমাকে অনেকে বলছে, স্পেশালি যারা গ্লোবাল অডিয়েন্স, তারা why it's in Bengali, why not in English? মানে আমার মাতৃভাষা বাংলা, আমি বড় হয়েছি বাংলাদেশে। সো আমার জীবনে 30টা বসন্ত আমি বাংলাদেশে কাটিয়েছি, রাইট? এখন এই 34 ইয়ার্স ওল্ডে এসে যদি আমাকে একটা অন্য ভাষা চর্চা করতে বলা হয়, হ্যাঁ জীবন ধারণের জন্য বলা আর সেইটাকে নিয়ে চর্চা করা দুটো জিনিস না। আলাদা। হ্যাঁ, আমি কোনো দিনও সেটা পারবো না এবং আমি জানি সেই সময় নষ্ট করার মতো সময় আমার নেই। ওর চেয়ে বেটার আমি যেটা পারি ওটাই করি, এবং কোনোদিন যদি কোনো ট্রান্সলেটর করতে চাই, মোস্ট ওয়েলকাম। It is very beautiful. কিন্তু জানো তো কিছু কিছু কথা, কিছু কিছু ভাব যেগুলো ভীষণ বাঙালি, সেটাকে তুমি অভিমানের আমাকে বোঝাও। অভিমানের আমার ইংরেজি কি কথা হবে আছে জানো তো, শুধু অভিমান না, ধরো ন্যাকা। হ্যাঁ ন্যাকা, তুমি ন্যাকা কি দিয়ে বলবা? কি করে বলবে? এক্স্যাক্টলি।
কি করে ঢং। ঢং হ্যাঁ। তুমি কি দিয়ে বলবা? সেগুলো ভীষণ ডিফিকাল্ট ট্রান্সলেট করা, মানে ইট গেটস লস্ট। আর আমার ব্যক্তিগত জীবনের এইটা খুব রিলেটেবল, যে আমাকে যদি বলা হয় যে আমার যেটা মনে হয়, আমি এত বাঙালি, আমি অন্য দেশের ছেলের সাথে প্রেম করতেও পারবো না, হয় না আমার সেই। ট্রাইও করেছি আমি, যারা পছন্দ করেছে বিভিন্ন সময়, মানে 2-1 ডেট পর্যন্ত যাওয়ার পর বাবা আমার কম মনে হয়, ছেড়ে দাও। সো হয় নাই আমাকে দিয়ে। আমি আর তোমাকে প্রশ্ন করতে চাই না, তুমি বলো আমি কি বলবো তাই তুমি কি বলতে চাও। তোমাকে যদি বলি তাসনুভা, তুমি তোমার যা ইচ্ছে বলো, তুমি কি বলবে? এই মুহূর্তে যদি আমাকে যদি বলো যে যা ইচ্ছা হয় বলতে, তাহলে আমি বলবো যে আমার কোনোদিন কোনো কিছু বলতে ইচ্ছে করে না, জানো। মানে এত বিরক্ত আমি, মানে যারা অডিয়েন্স থাকে, মানে দিন শেষে গিয়ে মানে মানুষ মানে আমাদের দেশে স্পেশালি আমাদের সাউথ এশিয়ার মানুষের পড়াশোনা এত কম। এক তো এটা বোঝে না যে ওরা পড়াশোনা করে না, এদের পড়াশোনার জ্ঞান নাই, দখল নাই, কিন্তু তার মধ্যে এসে এত জাজমেন্টাল, মানে এত জাজমেন্ট পাস করে। এবং অশিক্ষিত হইতে গেলে কিন্তু মানে সার্টিফিকেটের প্রয়োজন নাই। আমি অনেক সার্টিফিকেট সহ মানুষও দেখেছি যারা এগুলি এসে করে। ইনফ্যাক্ট পড়াশোনার সাথে অ্যাকচুয়াল এডুকেশনের কোনো মূল্য নেই। চারটে ডিগ্রি নিয়ে বসে থাকো এবং ইটস নট রিলেটেবল। কোনো সম্পর্কই নাই না। তুমি এখানে দুর্গাপূজায় গেছো? হ্যাঁ, আমি ওই দিকটাতে যাইনি, যাইনি। আমি এই দিকটাতে কুইন্সে গিয়েছি। আমিও ওদিকে যাইনি। পূজায় গেছি তো খেতে, ও মা। হ্যাঁ, ভালো লাগে পুজোতে যেতে? আমার ভালো লাগে, হ্যাঁ। পুজোতে যেতে মানে আমার কাছে সব ধরনের ফেস্টিভ্যালই ভালো লাগে, যদি সেটা সেলিব্রেট করা যায়। যেমন থ্যাঙ্কস গিভিং সেলিব্রেট করেছিলাম আমি আমার এই দেশের বন্ধুর সাথে। তো ওইটা আমার জীবনের প্রথম থ্যাঙ্কস গিভিং ছিল। ও রান্না করেছে আমার জন্য, যা যা খাওয়ার সেগুলি খেয়েছি, আমরা ঘুরেছি, উইচ ওয়াজ রিয়েলি নাইস। তারপরে হচ্ছে আমি ক্রিসমাস সেলিব্রেট করেছি। আমার এই দেশের যারা ক্রিসমাস সেলিব্রেট করতে পছন্দ করে, আমার কাছে উৎসবটা ওই রকমেরই। ঈদ সেলিব্রেট করতে আমার যেরকম মজা লাগে, আমার যেরকম আনন্দ হয়, খুশি হয়, জীবনে তো খুশি কম। কোনোদিনও আমি উৎসবের আনন্দ যদি হয় এবং যেখানে যদি হাসা যায় এবং জাজমেন্ট ছাড়া হাসা যায়, আমি সেটাকে মিস করতে চাই না। সেটা পুজো বলো, সেটাকে ক্রিসমাস বলো, আমি সেটাকে ধর্ম দিয়ে দেখতে চাই না। সেলিব্রেশন ইজ সেলিব্রেশন। আমি হোলি খেলতে যেরকম ভীষণ রকমের পছন্দ করি, ঠিক সেই রকম মনে করো আমার ঈদের দিনে সেমাই খেতে আমার পছন্দ ভীষণ রকমের। পুজোয় আর পুজোর 5টা দিন আমার কাছে স্পেশাল মনে হয়। আমি জানি না আমি কেন, এবং এটার সাথে আধ্যাত্মিক কোনো সম্পর্ক আছে কিনা জানি না। আমার কাছে মনে হয় আমি প্রতিমা দেখতে গেলে আমার কাছে মনে হয় আমি আমার মার কাছে আসছি। আই রিয়েলি ডোন্ট নো দিস 5 days। আমার কাছে মনে হয় মার কাছাকাছি আসি, কারণ আমার জীবনে না কোথাও মা নাই। মা ছাড়া জীবন আমার, একেবারে মা ছাড়া জীবন। মানে আমার মানে হাউ লং ইজ মাই হিয়ার, মানে আমার কোনোদিন মনে পড়ে না আমার এত বড় চুলে আমার মা আমাকে মাথায় কোনোদিন তেল দিছে, বা I didn't get that like taking care from my mom. Like I never even I can imagine how it should be. Like এটা যদি হইতো তাহলে কেমন হইতো। লাস্ট মাকে কবে দেখেছো? ফোনে না, সাক্ষাতে এই যে আফটার আ লং ব্রেক, মানে আমি লাস্ট ইয়ার জুলাইতে দেশে গিয়েছিলাম, তখন বাংলাদেশে। আচ্ছা, তোমার মা এখন তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে নিশ্চয়ই? আই ডোন্ট কেয়ার, বাট আমার জীবনে যত সময় চলে গেছে, এখন সে অ্যাকসেপ্ট করলেও আমার জীবনের কোনো কিছু আসবে যাবে না, না করলেও না, বিষয়টা এরকম। বাট শি ইজ ফাইন উইথ দ্য আইডেন্টিটি। এখন সে আমাকে বিয়ে করতে বলে। সো ঠিক আছে, যা কিছু হয়েছে, আমার অন্যান্য ছেলে মেয়ে তো সবাই যার যার মতো করে সেটেল। সো why don't you go with something or with someone, date someone, মানে এইভাবেই সে বলে বা তাই দেখতে চায়। সো let's see. তার মানে দ্যাট ইজ অ্যাকসেপ্টেন্স। Yeah. বিয়ে করতে যখন বলছে,
দেখো ক্যারিয়ার হয়ে যাওয়ার পরে মানে কে তোমাকে একসেপ্ট করলো বা না করলো খুব বেশি যায় আসে না, ইয়া। বাট আমার লাইফে যখন একটা সাপোর্টের দরকার ছিল তখন তো কেউ ছিল না, রাইট? সো ওইটা আসলেই আমার জন্য খুবই খুবই তুমি কোনোদিন মাকে তোমার এই আফসোসের কথা বলেছো যে তুমি কেন ছিলে না আমার পাশে, জিজ্ঞেস করেছো কোনোদিন? না, আমাদের কথা বলা হয়নি। আমার আব্বুকে জিজ্ঞেস করার খুব ইচ্ছা ছিল যে আমার যে লাইফের যেই লম্বা সময়টা, এই সময়টাতে তুমি চাইলে আমার একটা সাধারণ আধুনিক বাবা, হ্যাঁ, সেই বাবাটা কনজারভেটিভ বাবায় পরিণত হওয়ার পেছনে তো এই সোসাইটাল রুলস, এই রিলেটিভস, আত্মীয় স্বজন, এরাই তো দায়ী, রাইট? সো এটা কেন হইলো আমার বাবার কাছে অনেক প্রশ্ন তোমার বাবা ছিল। আধুনিক ছিলেন? হ্যাঁ। আবু মানে মারা গেলেন 2022-এ, 2023-এ বাবা মারা গেলেন 2023-এর নভেম্বরের 21 তারিখ। লাইক এর আগে প্রায় 14 বছরের মতো বাবা আমার সাথে কথাই বলে নাই, লাইক দ্য স্টার্টিং অফ মাই ট্রান্সফরমেশন। সো তার একটাই কথা ছিল, সেটা হচ্ছে তার আমার জন্য তার মান সম্মান নষ্ট হয়। আমি সত্যি বুঝি না মান সম্মানটা কোথায় থাকে, মানে কোথায় কি করলে নষ্ট হয়। মানে এত ঠুনকো মান সম্মান, সমাজের মানুষ যে ইথিক্সের কথা বলে, এত মূল্যবোধের কথা বলে, ওনাদের মূল্যবোধের জোর নাই কেন? কিছু করলেই নষ্ট হয়ে যায়। মানে এত ঠুনকো মূল্যবোধ দাদি করে কি, হয় কি তা দিয়ে? কারণ সমাজে যে এত মরাল পুলিশ রয়েছে। সো এক্স্যাক্টলি, তাহলে তোমাদের মোরাল পুলিশিং এর এত ঠুনকো জোর এবং তাই দিয়ে তোমরা এত কথা বলো। তো তোমার মোরাল পুলিশ তো তোমাকে শেষ বেলায় খেতে দিল না, আমি টাকা পাঠাইতাম সেটাই খাইতাম। হ্যাঁ, তোমার মোরাল পুলিশ, মনে করো যেই তোমার মোরাল পুলিশিং যেই মানুষগুলি করতো, সেই অ্যাডভোকেট গুলি তো তোমাকে শেষ পর্যন্ত মানে আমার টাকায় তোমার দাফন হয়েছে, রাইট? তাহলে তুমি আমার পাশে কেন থাকলা না? মানে তোমার এটা তোমার আফসোস হয় যে তুমি জিজ্ঞেস করতে পারলে না? হ্যাঁ, আমার ভীষণ আফসোস হয়। ভদ্রলোকের সাথে আমার একটা মানে কঠিন রকমের একটা 1-to-1 একটা ডিসকাশন করার কথা ছিল, তার আগেই উনি চলে গেল। তোমার মার সাথে তাহলে ডিসকাশনটা ডু ইট। অনেস্টলি কি জানো, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তুমি যখন কথা বলতে চাইবে এবং তুমি যখন বুঝে যাবে যে কথা বলা মানে হচ্ছে গিয়ে এনার্জি ওয়েস্ট হচ্ছে তোমার, এবং তোমার হচ্ছে কোনো আউটকাম নাই, তুমি কি সেই ডিসকাশনটা করবে? কখন? আমি করব না, আমি জানি না তুমি করবা কিনা। মানে আমি এখন এইটা বুঝে গেছি যে মাফ করে দেয়া যত সহজে মানুষকে মাফ করে দেয়া যায়, যদিও আমি এটা পারি না, আমার কষ্ট হয়, বাট আমি চেষ্টা করি। কিন্তু বিষয়টা হচ্ছে দিন শেষে গিয়ে যে মানুষকে তুমি কন্ট্রোল করার চাইতে, মানুষের কাছ থেকে এক্সপেক্ট করার চাইতে, মানে ওর চেয়ে ভালো নিজে শুধরে যাও মা। হ্যাঁ, মানে নিজের উপরে কাজ করা শুরু করে। স্পেশালি আমার লাস্ট ব্রেকআপ, I was dating a guy who was doing PhD and he knew what's going on with me. আমার PTSD জানতো, আমার ট্রমা জানতো, আমার সব জানতো, এবং he was also involved with the community health care. So সেই মানুষটাই যদি আমাকে নিয়ে বাজে কথা বলতে পারে, সেই মানুষটাই যদি না বোঝে, হ্যাঁ, আমার কথা হচ্ছে কি, সেই মানুষটাই যদি না বোঝে, এত পড়াশোনা করা একটা মানুষ, আমি তো ওর মতো এত বড় ইউনিভার্সিটিতে পড়ি নাই, এত পড়াশোনা করি নাই, ওর মতো তো আমি এত দেশ দেখি নাই, এত মানুষ দেখি নাই, তো এবং এত কমিউনিটি নিয়ে কাজও করি নাই, রাইট? সেই মানুষটাও যদি এটা করতে পারে, সেখানে আমার মতো জীবনে কোনো স্কুলেই যায় নাই। সো আমার দিন শেষে নিয়ে কারোর প্রতি আমার কোনো রাগ নেই, ক্ষোভ নেই, ওটা আমার ভুল, আমার ইমোশন। আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারিনি বলেই তো মানুষজনের কাছে আমরা সস্তা হই, ছ্যাঁচড়া হই। সো ছোটবেলায় তুমি যখন খেলাধুলা করতে যেতে, ধরো তখন তো তুমি ছেলে ছিলে, তখন তুমি কিছু তোমাকে কিছু অনেস্টলি বুলিং এবং হচ্ছে না অনেক অনেক বাজে ধরনের হ্যারাসমেন্টেরও শিকার হতাম আমি। মানে যারা একটু বয়সে বড় ছেলেরা, ওরা গাল ধরে টানতো, বিভিন্ন বডি পার্টস হাত দিত। আর একটা সময় যাওয়ার পরে যেটা হচ্ছে, আমার ছোটবেলায় খুব বাজে একটা ইনসিডেন্ট ঘটে, তো এরপরে তো আমি একলাই হয়ে যাই, আমি একাই থাকতাম। যেমন বাইরে বেরোলেই মানুষজন হচ্ছে বাজে ইনসিডেন্ট, মানে ইফ ইউ লাইক আই ওয়াজ রেপড ফ্রম মাই কাজিন। সো এটা খুব বাজে ভাবে ঘটে। মানে বাড়িতে, ফ্যামিলিতে, বাড়িতে লাইক আমার কাজিন আমার মায়ের সাথে দেখা করতে এসেছিল। সো ইয়া,
লাইক অ্যান ইনসিডেন্ট। আমি জীবনে ওনাকে এর আগে কখনো দেখি নাই। আমার বোনেরা সব বড় বড়, আমার ভাইয়েরা ছোট, আমরা দুই ভাই যেটা হই আমরা ছোট। তো মানে যেটা হয়, এবং আমার ছোটবেলা থেকে আমি আমার বাবা বা মায়ের ফ্যামিলি রিলেটিভ এগুলি দেখে বড় হই নাই, খুব কম দেখেছি। তো তারপরে আবার বাবা ব্যবসা লস হওয়ার পরে, টাকা পয়সা কম থাকার পরে যেটা হয়, যেমন বাবার যতদিন টাকা পয়সা ছিল অনেক আত্মীয় স্বজন ছিল, অনেক রিলেটিভসরা ছিল। তো তারপরে এগুলি ছোটবেলায় দেখা, তারপর যখন বয়স হলো তারপর আস্তে আস্তে বাবা মা ছাড়া আর কেউ নাই। তো তারপরে বুঝলাম যে আসলে বুঝতে বুঝতে অনেকটা সময় চলে গেল। তো ওই ছোটবেলার এরকম একটা ঘটনা যে মানে ওই মানে লাইক ইট ওয়াজ সো আনসার্টেন। আমি আমার মাকে বলেছিলাম যে মা রাতের বেলা এটা হচ্ছে। তা আমার আম্মু আমাকে বলেছে যে একটা ছেলে আর একটা ছেলের সাথে কি করে করে, এটা মনে হয় তোমারই ভুল ধারণা। আর তারপর আবার আমার আম্মু আবার কাউকে বলতে নিষেধ করেছে। সো ফাইন। সো ওর পরে না আমার দ্যাটস দ্য ট্রিগার পয়েন্ট ইন মাই এন্টায়ার লাইফ। আই স্টার্টেড লুকিং যে আমার সাথে কেন, হু এম আই। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমার জীবনে অনেকটা সময় চলে গেছে। I got this answer in 2016. Then I come out. আর এটা হয়েছিল ইনসিডেন্টটা তুমি তখন 1998. তুমি তোমার কত বয়স? 3rd grade এ পড়ি। 3rd grade? Seriously? Yeah, I born in 1991 and happened with me in 1998. 7 বছর। পেডোফিলিক যারা, তাদের তো আসলে মানে এটা তো হিতাহিত জ্ঞান, মানবতা, এটা একটা অসুখ। হ্যাঁ, এটা তো রোগীর তো আর আসলে মানে কি বলে মানে এত কিছু হুঁশি যদি থাকবে তাহলে তো হইতো না। তো আমি জানি না আসলে ওনার ভিতরে কোনোদিন কোনো অনুশোচনা তৈরি হবে কিনা, বা আদৌ কিছু হবে কিনা, বা হয়েছে কিনা, যেহেতু আমাদের জায়গা। এবং তারপর তো মানে ফ্যামিলি থেকে আমি বাইরে অনেকটা বছর বের করে দেওয়া হলো আমাকে। তুমি যখন তোমার মাকে বললে, মা বিশ্বাস করে? মামা ডিরেক্টলি told me that how it's possible, like তোমার সাথে এটা কি করে হবে, তুমি একটা ছেলে, আর কারো কিছু বলতে হবে না, এটা নিয়ে আবার মান সম্মান যাবে। ওকে, So you never spoke about it? না, আমি যখন প্রথম এইটা নিয়ে কথা বলা শুরু করলাম তারপর দেখলাম আমার বের হয়ে যায় না, যেরকম ভেতর থেকে একটু হালকা লাগে। তো তারপর থেকে আমি বলি, আমার সমস্যা হয় না। বাট যতদিন না বলতে পারতাম ততদিন পর্যন্ত আমি খুব আইসোলেটেড ছিলাম, খুব সাফোকেটেড লাগতো। বাট ইটস ওকে, মাফ করে দিয়েছি আমি। যতদিন মাফ করতে পারছিলাম না ততদিন পর্যন্ত যন্ত্রণা হতো। আমি আমার প্রাক্তনকে যদি ক্ষমা করতে পারি, আমার মনে হয় আমার কষ্ট কম হবে। বাট I develop my feelings, so that's my fault. বাট মানুষকে মাফ করে শিখতেছি। আমি তো মানে অত ভালো মানুষ না যে একেবারে মহামনীষী পর্যায়ে চলে যেতে পারি না। তো মানুষকে মাফ করতে পারলে নিজের জীবনে কষ্ট কম হয়। এই মাফ করাটা শিখতে হয়। গধূলি গগনে মেঘে ঢেকেছিল